ইতিহাস আমরা যারা বিশ্বাসী মানুষ, কোরআন যারা পড়েছেন, আপনি দেখবেন যে কোরআনের পাতায় পাতায় ইতিহাসের কথা বলা আছে। যে আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলছেন, স্মরণ করো মুসার কথা, তোমাদেরকে বলছি ঈসার কথা, তোমাদেরকে বলছি ইব্রাহিমের কথা। এবং যারা মুফাসসির আছেন, কোরআনের স্কলার আছেন, তারা বলেছেন যে কোরআনের ক্লোজ টু 30-40% হচ্ছে হিস্ট্রি, প্রিভিয়াস নবী রাসূলদের ইতিহাস। এবং পার্টিকুলারলি মুসা আলাইহিস সালামের কওম সম্পর্কে প্রচুর কথা বলা হয়েছে সেখানে। বনি ইসরাইল, নফেল ভাই ফিলিস্তিন ইসরায়েলের কনফ্লিক্টের কথা বলেছেন, এবং এইসব কারণেই বলেছেন যে ওই হিস্টোরিক্যাল রিয়ালিটিটা যে ঘটবে এবং এটা যে আমাদের জন্য একটা লেসন। এবং সাহাবীরা বলতেন, মাঝে মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন যে কোরআন পড়লে তো মনে হয় যে এটা মুসার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রসুলকে বলছেন যেটা যে আপনার উপর নাজিল হয়েছে এটা মনে হতো না আর কি। এরপরে হচ্ছে যে যদি আমরা যাদেরকে যার হিস্ট্রির জনক বলি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, অনেকগুলোর জনক বলতে পারেন ইবনে খালদুনকে। তো ইতিহাস নিয়ে কথা বলতে গেলে সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি, এর প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে কথা বলতে গেলে ইবনে খালদুনকে নিয়ে কথা বলতেই হবে। এবং 14th সেঞ্চুরির স্কলার, অসাধারণ লিখেছেন, প্রচুর সফর করতেন, প্রচুর দেশ বিদেশ ঘুরেছেন, বিভিন্ন দেশে ঘুরেছেন, আমাদের এই অঞ্চলে এসছেন, কাছাকাছি জায়গাতে, মোগল এম্পায়ারের এখানে এসছেন। তো ওনার একটা বিখ্যাত বই হচ্ছে কিতাবুল ইবার, দ্য বুক অফ লেসন্স। এটা একটা বিশাল টাইটেল, লম্বা টাইটেল, পুরোটা আমি জানি না। কিতাবুল ইবার, এই বুক অফ লেসন্সের একটা ইন্ট্রোডাকশন আছে। এই ইন্ট্রোডাকশনটা ইটসেলফ এ বুক, এ ফিলসফি। আল মুকাদ্দিমা, দ্য প্রলগ, ইন্ট্রোডাকশন। এবং মুকাদ্দিমা আমরা যারা পড়েছি, ওই ইন্ট্রোডাকশনটাই আমরা পড়েছি। ইবনে খালদুনকে সারা দুনিয়া এই কারণেই তাকে রেকগনাইজ করে যে হিস্ট্রিটা কেন জরুরি। এবং এই যে আজকের পলিটিক্যাল সায়েন্স এবং ফিলসফিতে আমরা যে বিভিন্ন সেন্টার পেরিফেরির কথা বলি, রুরাল আরবানের ডিসকাশন আসে, প্রত্যেকটা জায়গাতে আসে যে জেনারেশনাল চেঞ্জের কথা আসে। এই প্রত্যেকটা জায়গা নিয়ে ইবনে খালদুন অসাধারণ লিখেছেন। এবং আজকের জমানাতেও দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে এই জুলাই আগস্টের রেভলিউশনটাকেও যদি সময় হয় কোনো দিন, ইবনে খালদুনকে দিয়ে এক্সপ্লেন করা যাবে, ইন্টারপ্রেট করা যাবে যে হাউ সো রেলেভেন্ট, যে তিনি 14th সেঞ্চুরিতে লিখে গেছেন এক্স্যাক্টলি দ্য ওয়ে ম্যাথামেটিক্যালি ইট হ্যাজ বিন ডিভাইসড। যে কীভাবে পেরিফেরি থেকে এসে সেন্টারের করাপশন, সেন্টারের নেপোটিজম, সেন্টারের যে দুর্নীতি, ফ্যাসিবাদ, এগুলোর উপরে বারবার পেরিফেরি থেকে লোক আসে, এসে লড়াইটা করে। এবং দেখেন কারা এই তরুণরা, কারা যারা লড়াই করেছে, ওদের কাপড় চোপড় দেখেন, ওদের অ্যাটিচিউড দেখেন। অনেকে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, কারণ ওরা পেরিফেরি থেকে এসছে। ওদের লড়াইটা কেন? সেন্টারের সাথে ওর লড়াই, ওর কেন্দ্রের সাথে ওর লড়াই। আর ফ্যাসিবাদ কায়েম হয়েছে কোথায়? শহরে। গত 16 বছরের ফ্যাসিবাদের জনক হচ্ছে দিস লুম্পেন মিডল ক্লাস অফ দিস আরবান সিটিজ, এভরি সিঙ্গল অফ আস। এই জায়গাগুলোতে হচ্ছে ফ্যাসিবাদ কায়েম হয়ে থাকে। এই জন্য বারবার পেরিফেরি থেকে লোককে আসতে হয়, মিছিল করে করে আসতে হয়। তাকে একবার হেফাজত হয়ে আসতে হয়, তাকে একবার বিএনপি হয়ে আসতে হয়, তাকে একবার জামাত হয়ে আসতে হয়, তাকে একবার মুসলিম হয়ে আসতে হয়, নির্যাতিত হয়ে আসতে হয়, তাকে ছাত্র জনতা হয়ে আসতে হয়, পেরিফেরি থেকে আসতে হয়। ওরা গ্রাম থেকে আসে, ওরা কৃষকের ছেলে, ওরা ভালো কাপড় চোপড় পরতে পারে না, ওদের গায়ে গন্ধ আসে, কিন্তু ওরা রাইট রংটা বোঝে। এটাই হচ্ছে ইবনে খালদুনের গণ অভ্যুত্থানের থিওরি। এবং এটাই বারবার হয়েছে পৃথিবীতে। 69-এ হয়েছে, আরব বসন্তে হয়েছে, প্রত্যেক জায়গায় হয়েছে। আরব বসন্ত করেছে কারা? দেখেন, ফুটবল হুলিগন বলে একটা শব্দ আছে, যে মানে ফুটবলের যারা মানে বাজে দর্শক বলি, আপনারা দেখবেন চেলসি ইউনাইটেডের খেলার পরে দেখবেন ব্যাপক মারামারি, শহর জুড়ে মদের বোতল নিয়ে খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। ইউরোপের বিগ সিটিসগুলোতে হয় এগুলো। এই মিশরের ফুটবল হুলিগানরা আরব বসন্ত করেছে মিশরে, তাহরির স্কয়ার করেছে। কায়রোর শিক্ষিত সমাজ আসে নাই, কায়রোর আপার টাউনে, ডাউন টাউনে যারা থাকেন তারা বিপ্লব করেন নাই। তিউনিসিয়াতে যে আরব বসন্ত ট্রিগার করেছে, কে ট্রিগার করেছে? একটা স্ট্রিট ভেন্ডার করেছে। পুলিশকে চাঁদা দিতে দিতে দুর্নীতিতে টায়ার্ড হয়ে গেছে, সেকেন্ড টায়ার্ড। এরপরে সে কী করেছে? নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালায় দিচ্ছে, দিয়ে বলছে এটাই হলো খালদুনের থিওরি, যে কেন্দ্রকে সে চ্যালেঞ্জ করেছে। দিস ইজ হিস্ট্রি। সো এই জন্য হচ্ছে যে সার্টেনলি যে কোনো বইতে যখন হিস্ট্রির একটা জায়গা থাকবে, এইটা হচ্ছে আমাদেরকে বোঝা জরুরি যে বারবার কেন আমরা একই ভুল করছি।
বারবার কেন একই পথে হেঁটে হেঁটে একই ভুলগুলো আমরা বারবার রিপিট করছি এবং কেন বারবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে। এবং 3 মাসের এই জায়গাগুলো দেখেন, 3 মাসের মধ্যে দেখেন আমরা কিন্তু আবার একই ভুলগুলোর দিকে ফিরে যাচ্ছি। যেই ভুলগুলোকে কারেকশন করতে পেরিফেরি থেকে লোকরা এসছে, সেই ভুলগুলোকে আমরা যেন আবার রিপিট করছি, সেই ভুলগুলোকে আবার যেন ফেরত আনতে চাচ্ছি। এই জন্য দেখবেন যে আবার প্রতিবিপ্লবের আলাপ আসছে, আবার ছাত্ররা বলছে আমরা লড়াই করব, আমরা বসে থাকবো না। এই সেন্টার পেরিফেরি হচ্ছে ইতিহাস এবং ইতিহাসের গল্প। এই জন্য দেখবেন যে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ মেষ চড়াইছেন, প্রত্যেক নবীকে দিয়ে। মেষ চড়ানোটা হলো একটা প্রান্তিক কাজ, কৃষকের কাজ, মজুরের কাজ, মিস্ত্রির কাজ, জেলের কাজ, আপনার মানে যে পোষা ক্যাটলকে লুক আফটার করা হচ্ছে একটা প্রান্তিক কাজ। এটা কেন করিয়েছেন? কারণ তিনি কোনো নবীকে এলিট জায়গা থেকে পাঠান নাই, এলিট বংশে পাঠিয়েছেন, কিন্তু পেশা আকারে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাকে ট্যাগ করে দিয়েছেন। আদারওয়াইজ কোনো পরিবর্তন সাস্টেইনেবল হবে না। এক্সাম্পল দিই আপনাদেরকে কন্টেম্পোরারি সিচুয়েশনের সাথে। বাংলাদেশে একটা ডিপার্টমেন্ট আসলো, এসে দেখলেন আপনার বলে দিল যে কালকে থেকে পলিথিন বন্ধ। তারপরে কি হবে? কালকে বাজারে গিয়ে আমি কী করবো? পলিথিন তো অফকোর্স আমরা কেউ পলিথিনের পক্ষের লোক না, আমরা সবাই চাই প্লাস্টিক বন্ধ হয়ে যাক, সারা দুনিয়া চায় প্লাস্টিক পলিউশন। সারা দুনিয়া চাওয়ার পরে তো আমরা যারা নফল ভাইরাস, আমরা যারা ইউরোপে ছিলাম, কোথাও তো প্লাস্টিক বন্ধ হয়নি। তো যারা পরিবেশ নিয়ে আমাদেরকে প্রতিদিন লেসন দেয়, দাস দেয়, নসিহত করে, ওসিহত করে, এটার ক্ষতি সম্পর্কে আমাদেরকে আইনা বুঝায়, হেরাই তো বাতিল করে নাই। আপনি বললেন কালকে থেকে পলিথিন বন্ধ, তাহলে আপনি গভর্ন করতে পারছেন না। তো আপনি আপনাকে ফেইলিয়ারের দিকে ঠেলে দিচ্ছেন। তো ফেইলিয়ারের দিকে ঠেলে কেন দিচ্ছেন? কারণ আপনি সেন্টারে থাকেন, পেরিফেরি থেকে ডিসকানেক্টেড। আপনি এটা কনসিকুয়েন্স জানেন না, কারণ আপনি বাজার করেন না, আপনার কাজের লোক আছে, ড্রাইভার আছে, পিওন আছে, কাজের আলাদা লোক আছে, এইটার কনসিকুয়েন্স আপনি ফেস করেন না। তাহলে সেন্টার পেরিফেরিতে হয় কি এই গ্যাপটা তৈরি হয়। পার্বত্য চট্টগ্রামে 200 ইটের ভাটা সাডেনলি একটা নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। অবশ্যই পার্বত্য চট্টগ্রামে ইটের ভাটার পক্ষে আমরা না, কিন্তু 200 ইটের ভাটায় 5 লক্ষ শ্রমিক কাজ করে, পাহাড়ি বাঙালি, যারা এই সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী। এবং যারা ইটের ভাটার ব্যবসাটা বোঝেন তারা বুঝবেন যে অ্যাডভান্স মহাজনদেরকে শ্রমিকের এবং মাটির টাকা দিয়ে দিতে হয়। তো ব্যবসায়ীরা কি করে? জুলাই আগস্টে অ্যাডভান্স 6 মাস ব্যবসা করার জন্য টাকাটা ব্যাংক থেকে এনে 50 লাখ, 60 লাখ, 20 লাখ টাকা শ্রমিকদেরকে দিয়ে দেয়। মজুরি দেওয়া হয়ে গেছে, মাটি কেনা হয়ে গেছে, ভাটা চালু করতে পারছে না। তাহলে একটা রাইট কাজ রং প্রসেসে কেন করছেন? কারণ আপনি পেরিফেরি থেকে ডিসকানেক্টেড। গভর্নেন্সের শর্তই হচ্ছে যদি সেন্টার সাকসেসফুল হইতে চায় তাকে পেরিফেরির সাথে কানেক্টেড হইতে হবে, আদারওয়াইজ গভর্নেন্স সাকসেসফুল হবে না। এবং সেটার জন্য ইতিহাসের সাথে রিকানেকশনটা আমাদের খুব জরুরি। আমার বিশ্বাস নফল ভাই যেটা লিখেছেন এবং যা যা লিখবেন, এই বিষয়গুলো সেখানে ফুটে উঠছে এবং উঠবে, এবং এই লড়াইটা আমরা সবাই মিলে চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের ধৈর্যচ্যুতির জন্য আবারও দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।